লাদাখের মানুষের বক্তব্য এটাই যে লাদাখের ডেভেলপমেন্টের বিষয়ে দিল্লিতে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তো সেটা তারা মানতে পারছেন না। সেই সমস্ত কারণেই তাদের আন্দোলন। এছাড়া আনএমপ্লয়মেন্ট, সেটাও একটা বড় কারণ। তাদের নিজেদের কোনো নেই, কমিশন নেই, পাবলিক কমিশন নেই চাকরির ক্ষেত্রে। এই সমস্ত বিষয়ে অভিযোগগুলো এবং সত্যিকারের সমস্যা সেখানে রয়েছে। আপনি বলছিলেন পরবর্তী পর্যায়ে কি কি কারণে সোনম ওয়াংচুক এগুলো করেছেন সেটা বলবেন। হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা কিছুটা সুভাষিস বলেছেন, যে কর্পোরেটসদের নজর, এবং এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে যদি ষষ্ঠ তপশিলের ভুক্ত না করা হয় লাদাখে তো যারা রয়েছে ওখানে তারা সবাই তো উপজাতি। তারা যেমন শিয়াইট মুসলমান যারা আছে তারাও কিন্তু উপজাতি, এবং যে বুদ্ধিস্ট যারা আছে তারাও উপজাতি। আর ভারত আমাদের 4টে রাজ্যের যে অঞ্চলগুলোকে এই ষষ্ঠ তপশিলভুক্ত করেছে প্রত্যেকটাই হচ্ছে উপজাতি অধ্যুষিত অঞ্চল। তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সভ্যতা, নিজস্ব কৃষ্টি, এগুলো নিজস্বতা, এইটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ষষ্ঠ তপশিল করেছে। এবং ষষ্ঠ তপশিলের যে কাউন্সিল, যে নির্বাচিত যে আইনসভা, তাদের নিজস্ব যে ব্যাপারটা থাকবে, তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো রকম কেন্দ্রীয় সরকারের কোনো ইচ্ছের সেখানে প্রতিফলন হবে না। এই জিনিসগুলো এটা একটা রক্ষা কবচ। এই রক্ষা কবচটা যদি লাদাখের থাকে, তাহলে যেটা হবে কি, এই যে বিগ শার্কস যেগুলো রয়েছে, ভূমি মাফিয়া আমি যাদেরকে বলি, আমি যাদেরকে কর্পোরেটস জায়ান্টস বলি, তাদের অসুবিধে এই যে লাদাখের যে বিস্তীর্ণ ধূসর যে মরু অঞ্চল, ওখানকার পাহাড়ে তো সবুজায়ন নাই, ওখানে পাহাড় ধূসর। সেই ধূসর মরু পাহাড়ে সেখানটা অত্যন্ত সমৃদ্ধশালী এই বিস্তীর্ণ এলাকা একটা খনিজ পদার্থে, যেটা হচ্ছে লিথিয়াম। এই লিথিয়ামের খোঁজ এখন সারা পৃথিবীতে চলছে। তার কারণ জীবাশ্ম জ্বালানি, এটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এর থেকে যদি প্রকৃতির ক্ষতি রোধ করতে হয়, তাহলে এই লিথিয়াম দিয়ে যে ব্যাটারি হবে, সেই ব্যাটারি চালিত যে সমস্ত যানবাহন আজকে যেগুলো ইলেকট্রিক কার যেগুলো আসছে, এবং সেই ইলেকট্রিক কারে পাওয়ার জেনারেট করার জন্য যে ধরনের ব্যাটারি দরকার, সেই ব্যাটারির জন্য আমরা চীনের দিকে তাকিয়ে রয়েছি। চীন তাদের হুমকি দিচ্ছে, তারা বলছে যে আমরা দেব না, নানান ধরনের বন্দোবস্ত আছে। তার একটা বিরাট মজুদ এই বিরল যে খনিজ, রেয়ার মিনারেলস যেগুলোকে বলা হয়, সেইটা কিন্তু ওখানে প্রচন্ড আছে। আর সেটাকে এক্সপ্লোর করার জন্য আমাদের দেশের কর্পোরেটস তারা মুখিয়ে রয়েছে। দ্বিতীয় ব্যাপার যেটা সুভাষিস বলেছেন, আমিও যেটা বলতে চাইছিলাম, যে সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার প্রজেক্ট। এই সোলার এবং উইন্ড পাওয়ার প্রজেক্ট, প্যাং বলে একটা এলাকা আছে। এই প্যাং এলাকাটা হচ্ছে মেষপালকদের চারণভূমি। লাদাখের যারা মেষপালক তারা সেইখানে তাদের ভেড়াদেরকে নিয়ে যায়, সেখানে তারা গ্রেসিং গ্রাউন্ড। এই গ্রেসিং গ্রাউন্ডে তারা যেতে না পেরে তারা কিন্তু ভারতীয় সেনাদেরকে সজাগ করেছিল যে আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারছি না, কারণ চীনের ফৌজ ঢুকে পড়েছে। কার্গিলে যেরকম হয়েছিল, কার্গিলের এই মেষপালকরা তারাই কিন্তু খবর দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীদের যে পাকিস্তান ইন্ট্রুডার হয়ে গেছে ওখানে। তারা সমস্ত বড় বড় জায়গাগুলোতে, পিকগুলোতে তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তেমনি এখানেও এই 2020 যে লাদাখের, যে পূর্ব লাদাখের গালওয়ান যে সংঘর্ষটা হলো, সেটার খবরও কিন্তু এই মেষপালকরা নিয়ে এসছে। এখন যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি তো সম্পূর্ণভাবে আমাদের পক্ষে আসেনি, কারণ প্রি 2020 সালে যে অবস্থা ছিল, স্ট্যাটাসকো যেটা ছিল, স্থিতাবস্থা যেটা ছিল, সেটা আমরা পুরোপুরি ফেরত পাইনি। অনেকটা নোম্যান্স ল্যান্ড করে রেখে দেওয়া হয়েছে। চীন এবং ভারত তাতে আপত্তি জানায়নি, ভারত সেটা মেনে নিয়েছে। তো সেই জায়গাটা, প্যাং এলাকাটা, সেটা সম্পূর্ণভাবে মেষপালকদের হাতছাড়া হয়ে যাবে যদি সেখানে সোলার এনার্জি পার্ক, যেটা প্রস্তাব রয়েছে, এবং এই সোলার এনার্জি পার্কটা করতে কে আগ্রহী? নান আদার দ্যান গৌতম আদানি গোষ্ঠী। তারা কিন্তু সেই দিকে নজর রয়েছে। এবং এখানে দুটো পাওয়ার প্রজেক্ট রয়েছে, একটা টাটা এবং একটা হচ্ছে আদানি। তারা কিন্তু ওই লাদাখের ওই অঞ্চলগুলোতে সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার বিল বসানোর জন্য আগ্রহী। এটা যদি করে, যে প্যাংয়ের যেটা করা হচ্ছে সেখানটাতে বলা হচ্ছে
এই কিছুদিন আগে উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্তা তিনি যে একটা সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন, ডেভেলপমেন্ট যদি না হয়, ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে চাকরি কোথা থেকে হবে। তুমি ঠিকই বলেছো যে লাদাখিদের চাকরির একটা বড় সমস্যা। সেখানকার লাদাখের 97% অফ লাদাখি তারা কিন্তু শিক্ষিত এবং ভালোভাবে শিক্ষিত, অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর এই ডিগ্রিটা 97% লোকের অধিকাংশ আছে। 97% সেখানে স্বাক্ষর, কিন্তু তার মধ্যে অধিকাংশই মোর দ্যান 50% তারা কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর। তাদের যে চাকরি, সেই চাকরি তারা করতে গেলে তাদেরকে বাইরে যেতে হবে, ভেতরে কোনো চাকরি নেই। আগে যে রক্ষা কবচটা ছিল 370-এর জন্য, সেখানকার বাইরের লোকেরা সে চাকরি পেত না, এখন তাদেরকে কম্পিট করতে হবে উইথ দ্য আউটসাইডার্স। আউটসাইডার্স মানে ভারতের অন্য প্রদেশের যারা, এবং জমির দখল চলে যাবে কর্পোরেটদের হাতে। এর ফলে হবে কি, যে প্যাং অঞ্চলে যে প্রজেক্টটার কথা ভাবা হয়েছে তাতে 45,000 মানুষের চাকরি হবে, অথচ প্যাংয়ের জনসংখ্যা হচ্ছে 15,000। আর লাদাখের সব থেকে বড় সমস্যা হচ্ছে পানীয় জল। এই পানীয় জল সমস্যার সমাধানের জন্যও কিন্তু সোনাম ওয়াংচুক তিনি এই বরফের স্তূপ মানে হিমবাহের মতন তিনি তৈরি করেছিলেন, যাতে সেচের জলের কাজ হবে এবং পানীয় জলের কাজ হবে, পানীয় জলের অভাব মেটাবে। কিন্তু সেই অভাব এখন 15,000 মানুষের, প্যাংয়ের 15,000 মানুষের কাছে যে অভাবটা এখনো পর্যন্ত প্রকট রয়েছে, সেখানে যদি 45,000 লোক সেখানে যদি কর্মসংস্থানের জন্য ওখানে বসবাস করে, তাহলে কি ভয়ঙ্কর একটা অবস্থা হবে সেটা বুঝে দেখো। এক তো হচ্ছে মেষপালকদের চারণভূমি চলে যাবে, আর 2 নম্বর হচ্ছে সেই যে নিজেদের যে জমির ওপরে সেখানে বাসস্থান হবে, তার জন্য সমস্ত রকম কুফল, পরিবেশের উপরে যা চাপ, তার ডেভেলপমেন্ট হবে, রাস্তাঘাট হবে, বাড়ি হবে, তার জল দরকার, মাটির তলা থেকে জল তুলতে হবে, বা যেভাবে হবে তাদেরকে পানীয় জলে প্রোভাইড করতে হবে। একটা উন্নয়ন করতে গিয়ে একটা বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অ্যাড্রেস করতে পেরেছেন সোনাম ওয়াংচুক, এবং তিনি দুটো কাজ করেছেন এর মধ্যে দিয়ে। সুভাষিস very rightly said যে প্রত্যেকটা আন্দোলনের তো একটা রাজনৈতিক দিক থাকে, শুধু পরিবেশ আন্দোলন শুধুমাত্র পরিবেশ আন্দোলনকারীরা তারা করে না, তার ভেতরে রাজনীতি থাকে, রাজনৈতিক নেতারা জুড়ে যায়, এবং অনেকে এই রাজনীতি করেই তারা কিন্তু পরিবেশের উন্নতি করতে পারেন বা অবনতি করতে পারেন। সোনাম ওয়াংচুক এই পরিবেশের আন্দোলনের মধ্য দিয়ে তার যে এন্টায়ার লাদাখিদের তিনি একজোট করতে পেরেছেন, এবং এর ফলে স্থানীয় যে মানুষেরা এতদিন ধরে কেউ ন্যাশনাল কনফারেন্স, কেউ কংগ্রেস, কেউ বিজেপি করে খাচ্ছিল, তারা কিন্তু এখন সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গেছে। এখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এই 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপি, কংগ্রেস এইদেরকে হারিয়ে সেখানে জিতেছেন এমন একজন মানুষ, মোহাম্মদ হানিফা, যিনি ন্যাশনাল কনফারেন্স করতেন, কিন্তু ন্যাশনাল কনফারেন্স থেকে বেরিয়ে গিয়ে তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়ে সেখানে যেতেন। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সাপোর্টেড বাই সোনাম ওয়াংচুক, যে নতুন একটা রাজনৈতিক যে সংস্কৃতি তিনি তৈরি করেছেন, এই সংস্কৃতি কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা যারা আছে তাদেরকে কমপ্লিটলি সাইডলাইন করে দিয়েছে, তাদের কথা মানুষ শুনছে না। এই নতুন ব্রিড অফ লিডার্স তারা উঠে এসেছেন, এবং এই লিডার্সরা কিন্তু তারা প্রো লাদাখ, তারা কিন্তু নিজেদের ভেতরে তারা কেউ বিরোধ করছে না, যার ফলে আজ পর্যন্ত যেটা ঘটেনি সেইটা কার্গিল ডেভেলপমেন্ট অথরিটি এবং LBA, লাদাখ লে ডেভেলপমেন্ট অথরিটি, তারা একজোট হয়ে তারা দাবি জানিয়েছে যে যতদিন না এই সোনাম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে এবং কেন ভায়োলেন্সটা হলো সেটার বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্তের কমিশন গঠন করা হচ্ছে, ততদিন পর্যন্ত তারা দিল্লির সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে কোনো রকম বৈঠক করবে না। এই যে 6ই অক্টোবর যে বৈঠকটা ছিল, যেটা তারা ক্যান্সেল করে দিয়েছে তারা এই দাবি জানিয়ে, তারপরে এখনো পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেই, শুধু আবেদন জানিয়েছে চলো আমাদের দরজা খোলা, এসো আন্দোলন, কিন্তু তারা আসবে না। এই যে দুটো জিনিস যেটা করলেন, একটা হচ্ছে পরিবেশ আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনে পর্যবসিত করা, 2 নম্বর প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল বা যে সমস্ত মত ছিল তাদেরকে সরিয়ে কমপ্লিট একটা নতুন লিডার গ্রুপ অফ লিডার্স তৈরি নিয়ে আসা, এবং তাদের দাবিগুলোকে একীভূত করা যে আমাদেরকে ইয়ে করো, 6 শিডিউল করো, আমাদেরকে পৃথক রাজ্যের মর্যাদা দাও,
আমাদেরকে ষষ্ঠ তফসিলভুক্ত করো, আমাদেরকে লেজিসলেশন দাও, আমাদের আইনসভা দাও, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, শুধু আমাদের জন্য পাবলিক সার্ভিস কমিশন গঠন করো, যাতে আমরা আমাদের চাকরি আমরা পেতে পারি, এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করো। এই যে আলোচনা, সেই আলোচনা 3-4টে আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনা একদম কমপ্লিটলি স্টপ। এবং মোদী সরকারের একটা বড় বা মাথা ব্যথা চিন্তা বা দুশ্চিন্তা এই লাদাখকে নিয়ে, কিভাবে তারা এখন এখান থেকে বেরিয়ে আসবে। কারণ তারা যেটা করেছে, তারা খুব ভালোভাবে জানে যে ভারতের কোনো মানুষ সোনম ওয়াংচুককে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী বা পাকিস্তানপন্থী, চীনপন্থী এই মেনে নিতে পারছে না। সুভাষিস একটা কথা বলছিলেন যে এরা বিজেপিরা তারা আন্দোলনের মোকাবিলা করতে জানে না, তারা খুব ভালোভাবে জানে আন্দোলনের মোকাবিলা কিভাবে করতে হয়। আই বেগ টু ডিফার উইথ হিম। তারা যে ধরে নিয়েছে যে আন্দোলন, যেখানেই যে আন্দোলন করবে, যে আন্দোলন তাদের সরকারের বিরুদ্ধে যাবে, তাদের দলের বিরুদ্ধে যাবে, সেই আন্দোলনটাকে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী এই তকমা সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এবং তাদের যে ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমে এমন প্রচার করা হবে যাতে তারা সত্যিই মনে হয় যে তারা রাষ্ট্রবিরোধী, তারা দেশবিরোধী কাজ করছে। এইটা সম্ভবত এই প্রথম ব্যর্থ হতে চলেছে এই সোনম ওয়াংচুককে নিয়ে। আর সোনম ওয়াংচুককে যদি প্রাধান্য দিতে হয়, তাকে যদি মান্যতা দিতে হয়, তার সঙ্গে যদি কোনো এগ্রিমেন্টে আসতে হয়, তাহলে কিন্তু তার যে দাবি, যে দাবিতে তিনি সমগ্র লাদাখিদের একজোট করে ফেলেছেন, সেই দাবিগুলোকে মেনে নিতে হবে। সেই দাবিগুলো মেনে নেওয়ার অর্থ হচ্ছে যে মোদী সরকার যে ধরনের উন্নয়নের কথা ভাবছে, যাদের সুবিধের জন্য ভাবছে, পরিবেশের বিন্দুমাত্র তোয়াক্কা না করে যে উন্নয়নের কথা ভাবছে, সেইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা বা ফেলে দেওয়া, দিয়ে তাদের নিয়ন্ত্রণের, ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার তাদেরকে ছেড়ে দেওয়া। এখানে একটা বিপদও আছে, যে বিপদটা কিন্তু পরিবেশ আন্দোলন যারা করছেন তারা কিন্তু চোখে আঙুল দিয়ে সরকারকে দেখিয়ে দিতে পেরেছেন। আমরা যদি হিমাচল প্রদেশ, আমরা যদি উত্তরাখণ্ড, আমরা যদি পশ্চিমবঙ্গের এই কদিন আগে যা হয়ে গেল, এই প্রাকৃতিক বিপর্যয়গুলোর যদি দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে বোঝা যাবে যে তা সম্পূর্ণভাবে কিন্তু মনুষ্য সৃষ্ট, আমাদের সৃষ্ট, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড। যে ধরনের ডেভেলপমেন্ট তারা করতে চাইছে, সেই ডেভেলপমেন্ট যে হিমালয়ের মতন এতটা ফ্র্যাজাইল একটা ইকোসিস্টেম নিতে পারবে না, সেই বোধটুকু সরকারের নেই। ইন্টারেস্টিংলি সোফিয়া, যেটা খবরের কাগজে বেরিয়েছে কিন্তু খুব বেশিভাবে প্রচার হয়নি, ভেরি ইন্টারেস্টিংলি, বিজেপির এক প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী, যাকে মার্গদর্শক করে নরেন্দ্র মোদী পাঠিয়ে দিয়েছিল 2014 সালে, তিনি এবং জম্মু কাশ্মীরের করণ সিং, আর্স্টওয়াইল মহারাজার পুত্র করণ সিং, তারা দুজনে সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দাখিল করেছেন, যাতে বলা হয়েছে যে চারধাম প্রজেক্ট প্রকল্প, উত্তরাখণ্ডে চারধাম প্রকল্প যেটা নেওয়ার জন্য যে পাহাড়ে 4 লেন রাস্তা তৈরি করার যে অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাকে অবিলম্বে সেটাকে নাকচ করা হোক। তার কারণ উত্তরাখণ্ডে যা হচ্ছে, হিমালয়ে যা হচ্ছে, হিমাচলে যা হচ্ছে, দার্জিলিংয়ে যা হচ্ছে, এই সমস্ত কিন্তু এই উন্নয়নের জন্য বেপরোয়াভাবে গাছ কাটা হচ্ছে, পাহাড়ে ডিনামাইট দিয়ে সুড়ঙ্গ করে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, জলবিদ্যুৎ প্রজেক্ট হচ্ছে, মানুষের বসতি হচ্ছে, ট্যুরিজমের নামে যা যা করা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই পাহাড়কে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। আর যে বিপর্যয় রোধ করার ক্ষমতা মানুষের নেই। এই বিপর্যয়টা কিন্তু, এইটা দিন দিন কিন্তু মানুষ বুঝতে পারছে। সোনম ওয়াংচুক এইটা অনেক আগেই এটা সেন্স করে তিনি সেইভাবে আন্দোলনটা তৈরি করেছেন, আন্দোলনটা গড়ে তুলেছেন। আনফর্চুনেটলি তার পক্ষে কিন্তু সমগ্র লাদাখবাসী তার পেছনে এসে দাঁড়িয়েছে, তার সমর্থনের জন্য তারা একজোট হয়েছে। এই বিপদ থেকে যদি নরেন্দ্র মোদী পিছিয়ে না আসে, তাহলে লাদাখের বিপর্যস্ত হওয়ার ফলে কিন্তু সারা ভারত শেষ হয়ে যাবে। লাদাখ যদি এইভাবে আজকে যা উত্তরাখণ্ডে, উত্তরাঞ্চলে যা হচ্ছে, হিমাচলে যা হচ্ছে, হিমালয়ের এই পাদদেশে যা হচ্ছে, সেটা ওই ধূসর মরুভূমি অঞ্চলে যদি হয়, তাহলে কিন্তু ভারতের পক্ষে সেটা মারাত্মক বিপর্যয়কর একটা ঘটনা হয়ে যাবে। সেইখান থেকে বাঁচতে গেলে নরেন্দ্র মোদী সরকারকে অবিলম্বে এই জায়গাটাকে মেনে নিয়ে, তাদের ওয়াংচুকের দাবি মেনে নিয়ে তাদের সরে এসে ষষ্ঠ তফসিলভুক্ত করে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের দেয়া হোক। তারা যেন বেলাগাম পরিবেশকে নষ্ট করে যেন উন্নয়নের দিকে না যায়, সেইটাকে মেনে নিতে হবে। পারবে কি পারবে না, সেটা করবে কি করবে না, সেটা নির্ভর করছে এই সরকারের সদিচ্ছার উপর, এবং তার উপরে নির্ভর করে রয়েছে সোনম ওয়াংচুক।